হ্যালো, আসসালামু আলাইকুম। আইপিএল 2024-এর কিন্তু ফাইনালে কলকাতা নাইট রাইডার্স কিন্তু তৃতীয়বারের মতো তারা শিরোপা জিতে গেল এবং তাদের এই শিরোপা জয়ের পিছনে যে কাজের সবচেয়ে বেশি ভূমিকা ছিল এবং নায়ক কারা, আমি এই বিষয় নিয়ে কথা বলবো। সো আপনাদের সাথে আছে আমি রিজান। ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো মূল ভিডিওতে ফেরা যাক। আমি যদি 2024-এর আইপিএলের ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলি, স্পেশালি ফাইনাল এবং কোয়ালিফায়ার অন এই দুইটা ম্যাচ নিয়ে আমি কথা বলি, তাহলে এই দুইটা ম্যাচের নায়ক কিন্তু মিচেল স্টার্ক। এটা কিন্তু আনডাউটলি কিন্তু বলাই যায় যে মিচেল স্টার্ক কিন্তু এই দুইটা ম্যাচের একদম অন্যতম বড় নায়ক। তিনি কোয়ালিফায়ার ওয়ানে 3 উইকেট নেন এবং হায়দ্রাবাদের টপ অর্ডারের 3টা উইকেট কিন্তু তিনি নিয়ে নেন। এবং আমি অনেক ভিডিওতে বলেছিলাম যে হায়দ্রাবাদের টপ অর্ডার যদি একবার ফেল করে তাহলে তারা কিন্তু আর ওই রানটাকে বেশি করতে পারে না, প্লাস তাদের ফ্লোটা হারিয়ে ফেলে এবং তারা কিন্তু ওই বড় রান করতে পারে না। এর ব্যতীত কিন্তু তারা যদি টপ অর্ডারটা কোনোভাবে টিকে যেতে পারে তাহলে কিন্তু তারা বিগ স্কোর করেছে অনেকবার, এটা কিন্তু অনেকবার দেখেছি আমরা। সো মিচেল স্টার্ক কিন্তু দুইটা ম্যাচে, অর্থাৎ কোয়ালিফায়ার ওয়ান এবং কোয়ালিফায়ার ওয়ান এবং ফাইনাল ম্যাচের এই দুইটা ম্যাচে কিন্তু তিনি দুর্দান্ত বোলিং করে গেছেন। যেহেতু কোয়ালিফায়ার ওয়ানে তিনি 3টা উইকেট নিয়েছেন, টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছেন এবং কলকাতা কিন্তু ইজিলি ম্যাচটা জিতে গেছে। 128 রানের একটা টার্গেট ছিল। এই সেম সিনারিওটাও কিন্তু আমরা ফাইনাল ম্যাচেও দেখেছি। সেই প্রথম ওভার থেকে শুরু করে মিচেল স্টার্কের যে অ্যাগ্রেশন, তিনি যে এক্সপিরিয়েন্স সম্পন্ন একজন বলার এবং তিনি যে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে মোস্ট এক্সপিরিয়েন্স একজন বলার এই মুহূর্তে, সেটা কিন্তু তিনি তার এই দুইটা ম্যাচে কিন্তু প্রমাণ করে দিয়েছেন। তার যে বলিং ডেলিভারি থেকে শুরু করে তিনি যেভাবে বল করে, যেভাবে অ্যাটাকে যায়, সেটা কিন্তু আমরা সবাই দেখেছি। তিনি অভিষেক শর্মাকে যে বলটাতে আউট করেছেন সেটা কিন্তু একদম একজন পিওর অভিজ্ঞ বলিং ছাড়া কিন্তু এটা কখনোই পসিবল না। সো এই যে তার যে বলিং এবং তাকে যে আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি টাকা দিয়ে কিনে নিল, সেই কথায় আমি ফিরছি। নিলামে যখন কলকাতা নাইট রাইডার্স 24,70,00,000 টাকায় মিচেল স্টার্ককে যখন কিনে নেয়, তখন কিন্তু এই মিচেল স্টার্ককে নিয়ে কিন্তু মোটামুটি বলতে গেলে কলকাতার ফ্যান ফলোয়ার থেকে শুরু করে কমেন্টেটর, বড় বড় ক্রিকেট বোদ্ধা সবাই কিন্তু সমালোচনা করেছে যে মিচেল স্টার্ককে কেন এত টাকাতে কিনে নেওয়া হলো। কারণ মিচেল স্টার্ক কিন্তু ওই যে 2022-এর টি-20 ওয়ার্ল্ড কাপে তারা হচ্ছে আফগানিস্তানের সাথে লাস্ট ম্যাচে তিনি কিন্তু একাদশ থেকে ড্রপড হয়ে যায়। এরপর থেকে কিন্তু তিনি 1 বছরের মধ্যে কোনো ম্যাচ খেলতে পারেনি, টি-20 ম্যাচ ইন্টারন্যাশনালি, এবং তিনি ঘরোয়া লিগেও যেহেতু খেলেন না। দেন তিনি নিউজিল্যান্ডের সাথে সবেমাত্র তিনি টি-20-তে কামব্যাক করেছিল এবং কিন্তু ওই যে একটা তার হাইপ ছিল, যেটা হচ্ছে ওডিআই ওয়ার্ল্ড কাপের একটা হাইপ, তো সেইখান থেকে অ্যাকচুয়ালি কলকাতা টিম ম্যানেজমেন্ট ফ্রাঞ্চাইজি মালিকের মধ্যে আসলে মাথায় কি ভূত চাপছিল, তাকে বেট করতে 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 একদম 24,70,00,000 পর্যন্ত চলে গেছে। দেন তাকে কিন্তু ফাইনালি নিয়েও নিয়েছে। তখন আমার মতো আমিও কিন্তু সমালোচনা করেছিলাম যে কলকাতার প্রত্যেকটা সিজনে এরকম একটা করে প্লেয়ারকে অনেক টাকা দিয়ে নিবে, অনেক হাইপ তুলবে, কিন্তু আলটিমেটলি সে পারফর্ম করতে পারবে না। সো আমার মতো হয়তো আপনিও সমালোচনা করেছেন, এরকম অনেকেই আছে, বাট আলটিমেটলি দিন শেষে কিন্তু মিচেল স্টার্ক যে ডেলিভারিটা করেছেন সেটা কিন্তু দুর্দান্ত। এবং এই কলকাতা নাইট রাইডার্সের যে পুরো টুর্নামেন্টের হিসাবটা যদি আমি বলি, তাহলে কলকাতার অন্য বোলিংরা কলকাতাকে ম্যাচ জিতিয়েছে, বাট মিচেল স্টার্ক কিন্তু তিনি ট্রফি জিতিয়ে দেখিয়ে দিলেন যে আসলে এক্সপিরিয়েন্সের যে একটা দাম আছে, তিনি যেটা করতে পারেন, তিনি যে বড় ম্যাচের প্লেয়ার এবং বিগ ম্যাচের প্লেয়ার, সেটা কিন্তু তিনি আবারও প্রমাণ করলেন। এটা কিন্তু আমরা অস্ট্রেলিয়ার জার্সিতে অনেকবারই দেখেছি, 2015-তে দেখেছি, 2019-এ দেখেছি, 2015-তে আমরা দেখেছি যেটা অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ার্ল্ড কাপ হয়েছিল। দেন 2023-এ সেখানেও কিন্তু তিনি ভালো পারফর্ম করেছে। এবং মিচেল স্টার্ক, তাকে নিয়ে নতুন করে আমি কোনো কিছু বলবো না, কারণ আমরা সবাই জানি তার খেলার ধরন কি এবং তিনি কি করতে পারে। যদিও শুরুতে একটু তিনি এক্সপেন্সিভ ছিলেন, শুরুর দিকে স্পেশালি শুরুর দিকে তিনি খুব বেশি এক্সপেন্সিভ ছিলেন, কারণ প্রথম 2 ম্যাচে তিনি 100 রান দিয়ে ফেলে কোনো উইকেট ছাড়া, তখন কিন্তু সমালোচনাটা আরও বেশি হচ্ছিল। বাট টিম ম্যানেজমেন্ট, ফ্রাঞ্চাইজি সবাই কিন্তু তার উপর ভরসাটা রেখেছিল। দ্যাটস আজকের ফলাফল কিন্তু কলকাতার চ্যাম্পিয়ন। সো এই হচ্ছে মিচেল স্টার্কের পার্টটা চলে গেল। আমি যদি সুনীল নারিনের কথা বলি, তাহলে সুনীল নারিন কিন্তু যে 2014, 2018 এবং 2024 এই 3টা মৌসুমে কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়। এখন প্রশ্ন হচ্ছে যে একটা বোলিং, সে ক্যারিয়ার শুরু করে বোলিং হিসেবে, মিস্ট্রি বোলিং হিসেবে, তো এই একটা বোলিং তিনি তাকে এমনভাবে কলকাতা ইউজ করেছে যে তিনি কিন্তু একদম বলতে গেলে এখন ব্যাটিং যে এবার আইপিএলে যতগুলো টপ ক্লাস ব্যাটিং ছিল তাদের মধ্যে তিনি কিন্তু একজন, এটা আপনাকে মানতে হবে।
আর আমি যদি এর এর পিছনে যদি গল্পটা বলি, তাহলে গৌতম গম্ভীর যখন কলকাতার ক্যাপ্টেন ছিল 12 এবং 14 সালে যখন শিরোপাটা জিতে গেল, তখন কিন্তু এই গৌতম গম্ভীর কিন্তু সুনীল নারায়ণকে পিছন থেকে পুশ করতো যে তুমি ওপেন করো, ওপেন করো, ওপেন করো। তো এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। কেভিন পিটারসনের মতো একজন কিংবদন্তি তিনিও বলেছিলেন যে সুনীল নারায়ণ হয়তো তিনি ওপেন করতে যাচ্ছেন, 4 ছক্কা মারতেছেন, বাট এটা তো আসলে খেলা না। একটা ওপেনিংয়ের যে কাজ সেটা তো হচ্ছে ইনিংসটাকে লম্বা করা, একটা দলকে ভালো একটা ভিত্তিতে পৌঁছে দেয়। বাট সুনীল নারায়ণ ওই পাওয়ার প্লের ভিতরে একটা ভালো ইনিংস খেলতো বা এরকম কিছু একটা খেলতো, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। বাট এইবার 2024 আইপিএলে যে তিনি যেটা করেছেন সেটা কিন্তু আসলে তিনি কিন্তু তাকে যে বোলিং হিসেবে আখ্যা দেবো সেটা কিন্তু আসলে কোনোভাবেই কিন্তু আমরা কেউ আখ্যা দিতে পারবো না। কারণ তিনি 488 রান করেছে, সেটা 180 স্ট্রাইক রেটে, একটা সেঞ্চুরি আছে, 2টা 80+ রান আছে, দুইটা 50 আছে। সো এই হচ্ছে সুনীল নারিনের যে কন্ট্রিবিউশন কলকাতার জন্য। সো কলকাতা চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কিন্তু সুনীল নারিনের ব্যাটিংটা বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ তাদের ওপেনিং হিসেবে তিনি ব্যাটিং করে গেছেন এবং তিনি দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন এবং টুর্নামেন্টের সেরা প্লেয়ার কিন্তু তিনিও হয়েছেন। মানে তিনিই কিন্তু টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়েছেন এবং তিনি কলকাতার এই বছরের সেরা প্লেয়ার, এটা কিন্তু কোনো প্রশ্ন ছাড়াই কিন্তু সুনীল নারিন কিন্তু কলকাতার সেরা প্লেয়ার। অপরদিকে তার যে বোলিংটা যেটা ছিল এইবার আইপিএলে হচ্ছে, আমি যদি গড় রানের হিসাব করি পার ইনিংস, সেটা কিন্তু অলমোস্ট 200 ছুঁই এবং প্রত্যেকটা বোলিংয়ের উপর দিয়ে যে পরিমাণ ঝড় তুফান গেছে সেই তুলনায় নারেন কিন্তু নিজেকে যে কিপটামি বোলিং হিসেবে তিনি আগে থেকে পূর্ব পরিচিত সেটা সেই ধারাটা কিন্তু তিনি ধরে রেখেছেন এবং তিনি যেভাবে বল করেছেন, 17টা উইকেট নিয়েছেন তিনি, তার বোলিং ইকোনমি 6.50 এরকম কিছু একটা। সো এই যে তার বোলিং, এই যে তার ব্যাটিং, এই কন্ট্রিবিউশন কিন্তু কলকাতাকে তৃতীয় শিরোপা জেতাতে সবচেয়ে বড় হেল্প করেছে। এবং এই যে আমি মিচেল স্টার্কের কথা বললাম এবং সুনীল নারায়ণের কথা বললাম, এরাই কিন্তু কলকাতার তৃতীয় শিরোপা জেতানোর কিন্তু মেইন কারিগর। সো আপনি এদেরকে নিয়ে কোনো কিছু যদি বলতে চান অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাতে পারেন। সো আজকে ভিডিও পর্যন্তই, আসসালামু আলাইকুম।